আমার ভালোবাসার মানুষটির বিয়ে ঠিক হয়েছে আমারই বড় বোনের সঙ্গে। আপু সবটা জানে। আমাদের দীর্ঘ 2 বছরের ভালোবাসার কথা। আমাদের প্রতিটি মুহূর্তের সাক্ষী তো আপুই ছিল। তারপরও সেই বিয়েতে কিভাবে মত দিল আমার জানা নেই। আর দিগন্ত ওই বা কিভাবে মত দিল, আমি কোনোভাবেই মানতে পারছি না ব্যাপারটা। কোনোভাবেই না। আমার জায়গায় অন্য কেউ থাকলে কি মানতে পারতো? যার পাশে নিজেকে দেখতে চেয়েছি সবসময়, তার পাশে বড় বোনকে কীভাবে সহ্য করব আমি? কিভাবে তাকে ডাকবো দুলাভাই বলে? আমার জিভ দিয়ে শব্দ উচ্চারণ করা সম্ভব না। আপুর পা ধরে তাকে বোঝালাম, মানা করে দিতে। বিনিময়ে উত্তর পেলাম আমার হাতে কিছু নেই। বাবাকে গিয়ে বলতে পারলে বল। বাবাকে জমের মতো ভয় করি আমি। তাকে কোনোদিনও বলতে পারবো না। আপু জানে এটা, জেনে এই কথা বলেছে। নিজেকে উদ্ভ্রান্তের মতো নেই লাগছে। পাগলের মতো মাকে গিয়ে বলেছি, কেঁদেছি, অনুরোধ করেছি, আমার জীবনটা কেড়ে নিও না তোমরা। মা শুনিনি, বরং মেরেছেন লুকিয়ে প্রেম করেছি বলে। আমার আশেপাশে কেউ নেই, কোনো সাপোর্ট নেই। যাদেরকে আপনজন ভাবতাম তারাই আমার বুকে ছুরি আঘাত করলো। যাকে নিজের জীবন দিয়ে ভাবতাম সে আমার নিঃশ্বাসটুকু কেড়ে নিল। এখন আর বেঁচে থেকে কী লাভ? আপুর সঙ্গে তাকে কখনো মেলাতে পারবো না, সহ্য করতে পারবো না। তাই আমি চলে যাচ্ছি চুপচাপ। সবাই থাকুক ভালো। 30 টাকার দিস্তা কাগজ দিয়ে খাতা বানিয়ে আজীবন কাল ব্যবহার করে এসেছে ফাগুন। আজকেও সে দিস্তা খাতাকে ব্যবহার করলো নিজের ভিতরের কথাগুলো লেখার জন্য। গত 4 দিন ধরে তার মাথায় মৃত্যুর মতো বড় চিন্তাটি জেঁকে বসেছে। যে জীবনে দিগন্ত নেই সে জীবন লেখে লাভ কি? মা বাবা বড় আপুর মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলানোর বিধে চেষ্টা করেছে, তবুও পারেনি। যারা পাশে থাকার কথা ছিল তারা নেই। নিজ নিজ স্বার্থসিদ্ধি লাভ করার জন্যই উন্মুখ সকলেই। কেউ একটিবারও ফাগুনের মনের মধ্যে চলা ঝড়ের গতিবেগ উপলব্ধি করতে পারল না। আর কাউকে বোঝানোর দরকার নেই। ওকে যখন এত ঝামেলা, তখন ওকেই চলে যাবে। এর চেয়ে ভালো সমাধান আর ডিসকশনারিতে অন্যটি নেই। খুঁজে খুঁজে তেলাপোকা মারার ওষুধ নিয়ে এসেছে ফাগুন। তোষকের তলায় লুকিয়ে রাখা আছে। প্রথমে গলায় পাশ দিতে চেয়েছিল, কিন্তু সাহস কুলায়নি। গুগলে সার্চ করে যতগুলো সুইসাইড করার উপায় জেনেছে, তার মধ্যে বিষপান করে মৃত্যু সহজ হবে। খাবে, তারপর চুপচাপ শুয়ে থাকবে। দিগন্তের ছবিখানা বুকে জড়িয়ে আস্তে আস্তে ঘুমের দেশে তলিয়ে যাবে। আর কোনো দিন সে ঘুম ভাঙবে না। এমন কঠোর মুহূর্তে এসব পাগল নিজের বুদ্ধির তারিফ করতে বলল না। এই নিয়ে আফসোসও করল ক্ষণকাল। তারপর কাঙ্ক্ষিত সেই মুহূর্তটি। নীলুপা রান্না করছিলেন, আর কপালে ঈষৎ উস্কাল। ফাগুন পা টিপে টিপে রান্না করে উঁকি মারল। একবার মাকে দেখে চলে যাবে, এটি শেষ দেখা। কিন্তু নীলুপার তাকে দেখে ফেললেন। গলায় বিরক্তি ও রাগ মিশিয়ে খাক খাক করে চেঁচালেন, আমাকে একটু সাহায্য তো করতে পারিস নাকি? আমি একে একে কদিক সামলাবো। আজকে বিকেলে ও বাড়ি থেকে লোক আসবে আংটি পরাতে। সে আয়োজন কিছুই হয়নি। এত বড় শেয়ানা মেয়ে, অথচ কাজের বেলায় খুঁজে পাওয়া যায় না। চোখ মুখের অবস্থা দেখো, বিরহে একেবারে মরে যাচ্ছে। অন্য সময় চোখে জল চলে এলে আজ ফাগুন স্থির। মোটেও মন খারাপ করলো না, বরং খারাপ লাগলো এই ভেবে সে চলে গেলে এই বকাগুলো আর কোনোদিনও শোনা হবে না। মৃত্যুর পর কি হবে তার? আর কোনোদিন কি পরিবারে দেখা পাবে? মায়ের রাগ, বাবার বিরক্তি, আপুর বাঁকা চোখের ছাউনি, সব কিছু মিস করবে সে। সবচেয়ে বড় মিস করবে ওকে, যে ফাগুনের প্রাণ ছিল। ওর নিঃশ্বাসে যে ফাগুনকে আরেকটি সকাল দেখার জন্য উৎসাহী করে তুলত। মানুষ নেশা করলে যেমন পাগল হয়ে যায় নেশার জন্য, তেমনি দিগন্তের জন্য সবসময় পাগল হয়ে থাকতো ফাগুন। দিগন্তর নেশার মতো ভালোবাসার প্রকাশের সাধ্য নেই, অথচ ফাগুন সবসময় ওর নেশাতেই ডুবে থাকতে চেয়েছিল। দিগন্তের সাথেও জীবনটা সামাজিকভাবে জুড়ে দিলে কি খুব ক্ষতি হয়ে যেত? ফাগুন একটি কথাও না বলে চুপচাপ নিজের ঘরে চলে আসে। বাবা বা আপু কাউকে দেখতে ইচ্ছে করছে না। তাদের প্রতি এতটাই বিতৃষ্ণা জন্মে গেছে যে মৃত্যুর সময়টাও তো তাদের ছায়া মারাতে ইচ্ছে করলো না। এই বিতৃষ্ণার পিছনের কারণ কি দিগন্তকে হারানো, নাকি অন্য কিছু আছে? না, আর যে বাবা চাচ্ছে না। যত ভাবছে ততই অতীতের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। দিগন্তের গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ও ঠোঁটের উপর বাঁকা কাটা দাগটা, দুগালের ডিম্পেল, সব কিছু আঁখি পল্লব তাপিয়ে বেড়াচ্ছে। চোখটা বন্ধ করে এক শ্বাসে সবগুলো ওষুধ পেটে চালান করে দিল পানি দিয়ে। তারপর নিঃশ্বাস ছাড়ল। একটু বমির মতো পেল। নিজেকে সামলে বিছানায় চুপ করে শুয়ে পড়ল সে। হাতের মুঠোয় দিগন্তের ছবি, যেটা চুরি করে রেখেছিল এতদিন, যেটা দেখে দেখে অনেক রাত পার করে দিয়েছে, যেটাতে অজস্র সুমো ছোঁয়া। সেই ছবিখানা চোখের সামনে তুলে ধরতে গরম ভারী ভাত বর্ষিত হলো দু চোখ জুড়ে। তেল সিস্টিতে তুলতুলে গাল দুখানা ছুঁয়ে গেল তারা। চোখ জোড়া ভারী ভারী লাগছে। জীবনের শেষ সময়টুকু দিগন্তে স্মৃতিচারণ করে কাটানো যাক। ঘন বর্ষার বিকেল। 3 দিন যাবৎ থেমে থেমে বৃষ্টি পড়ছে। ফাগুনের বৃষ্টি ভালো লাগে, কিন্তু এতটাও না।
বিকেলবেলায় মরা রোদের আলো নিজেকে রাঙাতে না পারলে দিনটাই কেমন মরা মরা লাগে। বিছানায় শুয়ে শুয়ে তাই আপন মনে বই পড়তে যাচ্ছিল সে। কোনো একাডেমিক বই না, উপন্যাসের বই। কঠিন প্রেমের গল্প পড়তে পড়তে কখনো বা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। একটা জায়গায় পড়ে জিভ কামড়ে পাগুন ভাবল, এরকম কঠিন ভালোবাসা তার জীবনে এলো মন্দ হয় না। নীলুফার ঝাড়ু হাতে ঘরে ঢুকলেন। মেয়েকে এলোমেলোভাবে শুয়ে গল্পের বই পড়তে দেখে চেঁচালেন, তুই আবার বই নিয়ে আসছিস? এসব কে দেয় তোকে? আজকে তোর বই। নীলুফার এগিয়ে আসতে ধপ করে উঠে বসে পাগল। মা কেন যে এসব বই সহ্য করতে পারে না তা জানা নেই। কলেজের লাইব্রেরি থেকে এনে পড়ে, মাঝে মাঝে টিফিনে টাকা জমিয়ে নিজেই কিনে পড়ে। দরজাটা লাগাতে আজ ভুল হয়ে গেছে। ইসরে, মায়ের চিৎকারের ঠেলায় ঘরে থাকা তাই। বই হাতে পাগল ছাদে চলে এলো তাই। কি ঘন বর্ষার জল, ঠান্ডা বাতাস পাগলের মন খারাপ ভাব যেন উড়িয়ে নিয়ে গেল। দুহাত দুদিকে মেলে ধরে চকরির মতো ঘুরপাক খেতে লাগলো সে। খেয়ালই করলো না একজোড়া জল জল করে থাকা চোখ তাকে দেখছে। সিগারেট টানতে ছাদে এসেছিল দিগন্ত। 2 দিন আগে ঢাকা থেকে বাড়ি ফিরেছে সে। পড়াশোনা শেষ করে বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে দিগন্ত। বয়সটা ভালোই। সিগারেট খেতে খেতে বৃষ্টি নামা দেখলো। সেই সাথে আরও একজনের উপর চোখ নিবদ্ধ হলো তার। পাশের ছাদের উপরে হুট করে নেমে আসা আসমানের পরি যেন। দিগন্ত খুব করে তার চেহারাটা দেখার জন্য উকিঝুঁকি মেরেছে। অবশেষে যখন তাকালো, দ্রুত চোখটা নামিয়ে নিল সে। অমন সুন্দর চাহনি থেকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। আসমানি পরীটাকে দেখতে গিয়ে নিজেও যে ভিজেছে এতক্ষণ দিগন্তর খেয়াল হয়নি। চোখ নামিয়ে দেওয়াতে সে অবাক হয়ে দেখলো ভিজে জুবুথুবু অবস্থা। দিগন্তর হাসি পেয়ে গেল চট করে। এত বড় হয়েও বুদ্ধু হাঁটির নিচে নেমে রইল। আরেকটিবার দেখতে ইচ্ছে করছে পরীটাকে, কিন্তু চোখ তুলে তাকানোর তীব্র ইচ্ছে যে অস্বস্তির কাছে পরাজয় স্বীকার করলো। পরীটা তখনও যে তাকে দেখা যাচ্ছে সেটা না তাকিয়ে বুঝতে পারল। কিন্তু 3 কদম হেঁটে গিয়ে থমকে দাঁড়াতে হলো তাকে। সে দাঁড়ায়নি। অচেনা কিন্তু পরিচিত কণ্ঠস্বর তার পাঁজরাকে থামিয়ে দিয়েছে। এই যে মিস্টার, আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলেন কেন? অদ্ভুত প্রশ্ন। দিগন্ত তো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে ওকে দেখেছে। এটা সাক্ষ্য দিবে আকাশ, বাতাস, গাছগুলো। অথচ পরীটা বলছে ওকে লুকিয়ে দেখেছে দিগন্ত। দিগন্ত ঠোঁটে হাসে, একটা নাই নাই হাসি। বাহির থেকে সে চিরগম্ভীর জবাব দিল, মিথ্যে বলবেন না ম্যাডাম, আমি মোটেও লুকিয়ে লুকিয়ে দেখিনি আপনাকে। বরকে গেল অপরজন। কেমন ড্যাব ড্যাব করে চেয়ে আছে দেখো। লজ্জা পেল দিগন্ত। দ্রুত চোখ সরিয়ে নেয়। গড়ে গড়ে পোটা পড়ছে এখনও। আকাশের সমস্ত কালি দুয়ে মুছে সাফ হয়ে গেছে। দূরে কোথাও বাস পড়ার বিন্দুমাত্র চিহ্ন নেই। দিগন্তের বুক দূর দূর জীবনে প্রথম কোনো মেয়ের সামনে এতটা নার্ভাস লাগছে তার। বাড়ি অদ্ভুত সবসময় আত্মবিশ্বাসী থাকা ছেলেটা হঠাৎ পরিবর্তন হয়ে গেল। দিগন্তর বুক দূরে দূরে নিয়ে তাকালো এবং অবাক হয়ে লক্ষ্য করলো পরীটা এগিয়ে আসছে একদম ছাদের কিনারে। তার হাত দুটো চ্যাপ্টা রেলিংয়ের উপর রাখা। সৌন্দর্য পবিত্র হয়, একেই বুঝি বলে পবিত্র সৌন্দর্য। দিগন্ত নিজের অজান্তে 2 পা এগিয়ে গেল। আশ্চর্য, তার কর্মকাণ্ডে সে কিছুই টের পাচ্ছে না। এই বয়সেও এতটা আবেগী মন। তার মানে আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলেন না? ঠোঁট ভাঙালো পাগল। ভিজে যাওয়া গলাটি তরঙ্গে সৃষ্টি করলো। সেই তরঙ্গ ধীরে ধীরে মিশে যেতে লাগলো দিগন্তের বুকে, গভীর থেকে গভীরে। দুদিকে মাথা নাড়িয়ে প্রত্যুত্তরে বলল, আমি কাউকে লুকিয়ে লুকিয়ে দেখিনি। যেন সব বুঝে গেছে। এমন ভঙ্গিতে মাথা দুলিয়ে দুলিয়ে নাটকীয় ভঙ্গিমায় পাগনের ফের প্রশ্নবান। আচ্ছা, তার মানে আপনি ইচ্ছে করে অমন হাবাত্যার মতো দেখছিলেন আমাকে হা করে? দিগন্ত ভরকে গেল। আকাশে কোনো পাখির দেখা নেই। একজোড়া কপোতই শুধু দাঁড়িয়ে। কি যে কারণে তাদের দুজনের মনের মধ্যে শত ডানার প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে। দিগন্তকে বরকাতে থেকে ফাগুনের আনন্দ হচ্ছে মন বাড়িতে। তবু দিগন্তের চোখের কার্নিশে সে হাসি ধরা গেল খুব সহজেই। তার অন্তর নেচে উঠল। কোনো সত্যিকারের রাগ বা বিরক্তি নয়, সবটাই মেকি। আচ্ছা, দিগন্ত এক হাতের উপর আর এক হাত বাস করে রেখে নির্বিকারভাবে জবাব দিল, হ্যাঁ দেখছিলাম, হাবাত্তার মতো হা করেই দেখছিলাম। কখনো পরি দেখিনি তো তাই। সস্তা ফ্ল্যাট পাগলকে বিব্রত করে তুলল এবার। এ যেন না বলা ডিবেট, দুজনকেই জিততে হবে। পাগনের এরপর বাক্যবান কি হতে পারে তা জানার জন্য তীক্ষ্ণ নজর তাক করে রেখেছে দিগন্ত। মনের মধ্যে শত কথার মেলা। কোনোভাবেই মেয়েকে জিততে দেওয়া যাবে না। দিগন্তকে আশ্চর্য করে দিয়ে পাগল হেসে উঠল। খলখল ধ্বনিতে দিগন্তের আপদ মস্তকে শিশিরানি অনুভূত। ভালোবাসার বানে জর্জরিত করতে হবে। এই মেয়ে শুধু আসমানের পরি না, দিগন্তের অন্তরতম প্রদেশের রানীও বটে। ওদিকে হাসি না আটকালে পাগুন বলল, আমি আসমানের পরি? বহুবার শুনেছি, নতুন কিছু বলুন। সস্তা মার্কা ফ্ল্যাট করতে আসবেন না আমার সঙ্গে? দিগন্তের চেহারায় কি যেন একটা চট করে উড়ে গেল। একটু মলিন দেখালো বইকে। পাগুন সেটা লক্ষ্য করে চুপসে গেল।
উনি কি কষ্ট পেলেন? কথার প্রসঙ্গ ঘুরাতেই নাকি ওনাকে কষ্টের হাত থেকে উদ্ধার করতে। কে জানে। আপনাকে এর আগেও তো দেখিনি। এই বাসায় কি নতুন? একটু স্বস্তি মিলল যেন। তবুও চেহারায় সে পূর্বের উজ্জ্বলতা ফিরে এলো না। নিজের পুরনো খোলে সে ফিরে গেল আবার। গম্ভীর কণ্ঠ নাড়িয়ে জবাব দিল, আমার ফ্যামিলি মাস 2 আগেই উঠেছে। আমি 2 দিন আগে এসে জয়েন করলাম। ইসিরে, বুকে গিয়ে লাগলো কি? ফাগুন গোল গোল করে তাকিয়ে আছে। কি ঘন গলার স্বর! ফাগুনকে অদ্ভুতভাবে টানছে শুধু। কাউকে একবার দেখাই তার প্রতি ভালো লাগা অসম্ভব। ফাগুন চট করে ঘুরে দাঁড়ালো। ওড়নাটা ঠিক করার বাহানায় বলল, বৃষ্টি তো শেষ হয়ে গেল, গরম লাগছে, এখন আমি নিচে চললাম। দাঁড়ান না। পাশের বিল্ডিংয়ে একটি থমথমে মুখ রেখে সে দ্রুত পায়ে নিচে নেমে গেল। বুক ছেড়ে বেরিয়ে আসা গাঢ় শ্বাসটাকে কোনোভাবে আটকাতে পারল না। সে কি দেখতে এতই অসুন্দর? তার সঙ্গে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলল কি খুব ক্ষতি হয়ে যাবে? বাবলাগুলো মন পিঞ্জরে বন্দি করে দিগন্ত পা বাড়ালো বাসার উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ করে তার মনে পড়ে গেল, যাবেন না শুনুন? আকুতি মাখা কণ্ঠস্বর। দিগন্ত নামতে গিয়েও থেমে দাঁড়ালো। ডাকটা তাকে উদ্দেশ্য করেই করা। মেয়েটি কিভাবে আবার ফিরে এসেছে? দিগন্ত দ্রুত পায়ে ছাদে উঠে এলো। হ্যাঁ, ঠিক তাই। ওপাশের ছাদের চঞ্চল মুখখানে উন্মুখ হয়ে দাঁড়িয়ে আছে। চেহারায় পানি ছিটে নেই, কিন্তু ভেজা। মায়াবিনী লাগছে। মায়াবিনী ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে উচ্চারণ করলো দিগন্ত। ফাগুন শুনতে না পেয়ে কান পাতলো। প্রশ্ন ছুড়ল, কি বললেন? কিছু না বলে হালকা হাসলো দিগন্ত। হাসি ফুটে উঠল ফাগুনের ঠোঁট জড়ায়। একটা বই এগিয়ে ধরে বলল, একটু সাহায্য করুন। বইটা আপনার কাছে রেখে দিন প্লিজ। আমার আম্মু একদমই গল্প উপন্যাসের বই পছন্দ করে না। ওনার তাড়া খেয়ে সাথে এসেছিলাম। এই বইটা হাতের কাছে পেলে নির্ঘাত ছিঁড়বে। এটা আমার এক ফ্রেন্ডের বই, ছিঁড়ে গেলেও কি ফেরত দিতে পারবো না, ঝামেলায় পড়ে যাব। তাই আজকের জন্য এই বইটা আপনার কাছে রেখে দিয়ে আমাকে একটু সাহায্য করুন। ফাগুন দম নিল। এক নাগাড়ে কথাগুলো বলে গেছে। শ্বাস নিয়ে ফেরও মিষ্টি করে হাসল। এই হাসি উপেক্ষা করার মতো সাধ্য দিগন্তের নেই। সে হাত বাড়িয়ে বইটা নিল। হুট করে কেউ দেখলে ভাবলে একটা বিল্ডিংয়েই বুঝি। তার বই আদান প্রদান করতে কোনো সমস্যাই হলো না দুইজনের। বই দিয়ে ফাগুন পুনরায় ঠোঁট ভাঙে, থ্যাংক ইউ, আপনি আমার অনেক উপকার করলেন। দিগন্তও গালে হাসে, বলল, এরপর থেকে আর বই দ্বার আনতে হবে না। আমার কাছে প্রায় 500 বইয়ের কালেকশন আছে। আমার বাসায় এসে পড়তে পারবেন যখন খুশি। 500 বই! ফাগুন উল্লাসে ফেটে পড়ল। রীতিমতো চাপা চিৎকে দিয়েই কথাখানা বলল সে। বাপরে, এত বই আপনি কি করেন? খান নাকি মাথায় দেন? দিগন্ত স্মিত হাসি বলে, খাইও না, মাথায়ও দিই না, পড়ি। পড়তে পড়তে জমিয়েছি 4 বছর ধরে। বই পড়ার জমানোটা আমার কাছে নেশার মতো। আপনার আম্মু কিছু বলে না? ঝিলমিলি চোখের তারায় হুট করে একটা কালো জাল ছড়িয়ে পড়ল। ভীষণ অন্যমনস্ক দেখালো দিগন্তকে। ফাগুনের নজর এড়ালো না। অবাক, কি এমন বলল যাতে মন খারাপ করতে হবে? দিগন্ত দৃষ্টি সরিয়ে নিয়ে হাসার চেষ্টা করলো। মলিন হাসি অস্পষ্টে বলল, আমার মা নেই। একটা ঝটকা খেলো ফাগুন। অপ্রস্তুত হয়ে দ্রুত প্রশ্ন করলো, সরি, আমি জানতাম না আসলে। চট করে পরিস্থিতি অনুকূলে এনে ফেলে দিগন্ত। পুনরায় জলজলে হাসিটা সেলোটেপ দিয়ে ঠোঁটে আটকে নিল। এক হাতে চুলগুলো ব্রাশ করতে করতে বলল, বাদ দাও, তুমি যখন খুশি আমার বাসা থেকে বই নিতে পারবে। বাসায় বসেও পড়তে পারবে। আমি আর আব্বা আমরা দুজনেই বাসার সদস্য। আর আছে জমিলা বিবি। মা চলে যাওয়ার পর থেকে বাসায় লিখিত অলিখিত সমস্ত দায়িত্ব তার হাতে। তাই ভেবো না একা ফ্ল্যাটে দিকে। দিগন্ত কথার মাঝখানে উচ্চ শব্দে হেসে ওঠে। ফাগুন ব্রু কুঁচকায়। তেজি গলায় বলেছি, আপনি কত নেগেটিভ। আমি মোটে উল্টাপাল্টা কিছু ভাবিনি। আমি যাব না আপনার বাসায়, আর না আপনার থেকে বই আনবো, যান। আচ্ছা, সরি আমি, বলে কানে আঙ্গুল চেপে নাটকীয় ভঙ্গিতে দুঃখী দুঃখী চেহারা করে তাকালো দিগন্ত। ফাগুনের কুঁচকানো কপাল মিশ্রণ হয়ে ওঠে। হাসি পেয়ে গেল তার। কত বড় মানুষ, অথচ স্বভাব দেখো একদমই বাচ্চা। ফাগুন বলল, আমি আগামীকাল সকালে কলেজে যাওয়ার সময় আপনার থেকে বইটা নিব। আপনি একটু কষ্ট করে 8টার সময় বাসার গেটে দাঁড়াতে পারবেন? হ্যাঁ পারবো, একদম 8টার সময় থাকবো, চিন্তা করো না। ওকে। কথা প্রায় শেষের দিকে দিগন্ত হুট করে মাথায় এলো সে আপনি থেকে তুমিতে নেমে গিয়েছে। ফাগুন কি উল্টাপাল্টা কিছু ভাবছে বা মাইন্ড করেছে? করেনি। করলে দিগন্তের সাথে সুন্দরভাবে কথা নিশ্চয়ই বলতো না। ফাগুন কত ছোট? আচ্ছা, ফাগুনের বয়স কত হবে? 16 থেকে 17, ওনার 27। যদি 17 হয় তাহলে পাক্কা 10 বছরের বড়। বাপরে, লং ডিস্টেন্স। ফাগুন তুড়ি মেরে বলল, এই যে মিস্টার, কি ভাবছেন? সম্বিত ফিরে পেয়ে দিগন্ত তাড়াতাড়ি করে জবাব দেয়, ভাবছি তোমার নাম কি? নাম তোমার সেটাই তো জানা হলো না। ও, আমার নাম ফাগুন। আর আপনার? ফাগুন অস্পষ্ট উচ্চারণে করে দিগন্ত।
দিগন্ত দুদিকে মাথা নাড়িয়ে বলল, ফাগুন কেন? না এমনি, আমার নাম দিগন্ত, আজ থেকে আমরা ফ্রেন্ডস। বলে একটা হাত বাড়িয়ে দৌড়ল দিগন্ত, উদ্দেশ্য হ্যান্ডশেক করা। ফাগুন মিটিমিটি চোখে চেয়ে রইল অবাক বিস্ময় নিয়ে। এত বড় বুড়ো ছেলে, সে কিনা পুষ্কু মেয়েটাকে বন্ধুত্বের অফার দিচ্ছে। কেন রে, তোর কি বন্ধুর এতই অভাব যে ফাগুনকে বন্ধু বানাতে হবে? ফাগুনকে অন্য কিছু বানানো যায় না বুঝি? মনে মনে বলে চলা কথাগুলো ফাগুনের অন্তর কাঁপিয়ে তোলে। ছিছি, কতটা গভীর পর্যন্ত সে ভেবে ফেলেছে। তাহলে আজ কেন? একে দেখেই কেন? তার গলার স্বর, নাকি মাদক ভরা চাহনি, নাকি টোল পড়া হাসি, কোনটা ফাগুনকে আকর্ষণ করেছে? ফাগুন নিচের দিকে তাকিয়ে একটা হাত বাড়িয়ে ধরল। দিগন্তের হাত ধরল না, লজ্জা লাগছে। ফাগুনের মনের অবস্থা বুঝতে পেরে দিগন্তেই হাত বাড়ালো আরও। ফাগুনের তুলতুলে নরম হাতটা হাতের মুঠোয় নিতে একটা শিশিরে অনুভূত হলো। কি নরম! দিগন্তের হাতের তুলনায় ফাগুনের হাত খুব ছোট, বাচ্চা বাচ্চা। দিগন্ত চট করে হাসি পেয়ে গেল। এরকম একটা বাচ্চা বন্ধু থাকলে মন্দ হয় না। তার বয়স হয়েছে তো কি হয়েছে, মনটা তো এখনো যৌবনেই আটকে। ফাগুনের হাত ধরে উপর নিচ কয়েকটা ঝাঁকি দিয়ে ছেড়ে দিল দিগন্ত। ফাগুন চোখে তুলে তাকাতেই পারল না। এখন আসি বলে দ্রুত পায়ে সিঁড়িঘরে ঢুকে গেল। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে যে হাতটা দিগন্তের হাতের মুঠো ছিল, সেটা চোখের সামনে তুলে ধরল। হাতটা তীর করে কাঁপছে। হঠাৎ করে নতুন সব অনুভূতিদের মেলা। ফাগুন ভাবছে এদের সাথে সাক্ষাৎ করবে নাকি এড়িয়ে চলে যাবে। ফাগুনের বড় বোন মিলি অনার্সে অধ্যয়নরত। মিলি দেখতে সুন্দর, তবে গায়ের রংটা শ্যামলা। ফাগুন আর মিলিকে পাশাপাশি দেখলে সবার চোখ ফাগুনের দিকেই বেশি থাকে। মিলু একটু গড়গুণে স্বভাবের, কারোর সাথে সহজে মিশতে চায় না। আর ফাগুন সবসময় চড়ুই পাখির মতো পুরুত করে উড়ে বেড়ায়, খুব চঞ্চল, প্রাণোচ্ছল। কারো কঠিন মন খারাপও যেন এক লহমায় দূর করে দিতে পারে সে। এই নিয়ে মিলির চাপা রাগ হয়ে যেত মাঝে মাঝে। পারিবারিক অনুষ্ঠানে যখন সবাই একত্র হয়, তখন মিলির চেয়ে ফাগুনের আধিপত্য বেশি। সবাই ফাগুনকে চোখে হারায়। সবসময় ফাগুন করে মুখে ধোয়া ওড়ায়। মিলির বিরক্ত লাগে। সে বড়, তাকে কেন কেউ এত সমাদর করে না? কেন সব ভালোবাসা আদরের ভাগিদার একা ফাগুনই হবে? অবশ্য কাউকে কিছু বলে না মিলি। যেভাবে জড় বাতাসে মোমবাতি নিভে যায়, সেভাবে তার মনের রাগগুলো উবে যায় এক সময়, শুধু রয়ে যায় এর রেশ। মিলি ফাগুনকে যতটা অপছন্দ করে, ফাগুন তার বোনকে ঠিক ততটাই পছন্দ করে, ভালোবাসে। বোনের জন্য জান হাজির সবসময়। নীলুফার প্রথম থেকেই রাগি, তাই দুই মেয়ের কাউকে তার দ্বারা কাছে গেছে না। মিলি যাও বা মেশে, ফাগুন তো কাছেই যায় না। মায়ের সময়কার বকবকানি আর গজগজ রাগ ফাগুনের ভালো লাগে না। তাই ভাষার বন্ধুই যেন মিলি। মিলির সাথে যত আড্ডা, গল্প, দুষ্টামি ফাগুনের। এক্ষেত্রে মিলি নির্বিকার, কখনো ফাগুনকে বুঝতে দেয় না ফাগুনের সৌন্দর্য তাকে ঈর্ষান্বিত করেছে কতবার। মিলির বাবা জাহিদ হোসেন, পারতপক্ষে তাকে শুধু মিলির বাবাই বলা চলে। মিলিকে তিনি যতটা ভালোবাসেন, ফাগুনকে তার কানা করিয়ে বাসেন না। ছোটবেলা থেকে ফাগুন বাবার অনাদরে বড় হয়েছে। পেটে ভাত, মাথার উপরে সাদার পড়াশোনার খরচ বহন করলে বাবা হওয়া যায় না। তিনি ফাগুনের সমস্ত দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করেন, তবু বাবা মেয়ের মধ্যে আকাশ সমান দূরত্ব। কোনোদিন তাদের এক ডাইনিং টেবিলে বসে খেতে দেখা যায়নি। ফাগুন প্রায় সময়ও নিজের ঘরেই লাঞ্চ ডিনার সেরে ফেলে। আপাত দৃষ্টিতে ফাগুনকে ভীষণ হাসি খুশি একটি মেয়ে দেখালো। তার দুঃখের গল্পগুলো শুধু স্নুপিয়ে জানে। স্নুপি ফাগুনের আদরের কুকুর, ঘরে আটকে রাখে না, বাহিরে ছেড়ে দিয়ে স্নুপি প্রতিদিন 3 বেলা আসে, খায়, তারপর চলে যায়। মাঝে মাঝে অলস দুপুরে অলস্য ভরা শরীর নিয়ে খেয়ে শুয়ে পড়ে বিছানার এক কোনায়, ফাগুনের গা ঘেঁষে। সেদিন ভাত ঘুম হয় না। গল্প করতে করতে সন্ধ্যার আগমন ঘটে। এবারে সবার সঙ্গে পরিচয় তো ঘটল, এবার চলুন ওই বাড়ির 3 জনের সঙ্গে পরিচয় করিয়ে দেই। দিগন্ত, পুরো নাম দিগন্ত আহসান, ওর বাবা হামিদ খান। কি অবাক হচ্ছেন এই ভেবে যে বাবার নামের শেষে খান আর ছেলের নামের শেষে আহসান? অবাক হওয়ার মতোই বিষয়। এর পিছনে আছে ছোট্ট একটা গল্প। দিগন্তর এই খানটা একটি কেন যেন পছন্দ নয়। তার মতে তার নামের সাথে এটা যায় না, মেশেও না। আজকাল নিজের নাম নিজে রাখে কত শত মানুষ, ঠিক তেমনিভাবে দিগন্তর নামের শেষে আহসানটা একটিও জুড়ে দিয়েছে সে। 3 রুমের বড় ফ্ল্যাট জুড়ে 2 জন মানুষেরই বসবাস। বাবা একটি রুমে থাকে, দিগন্ত অন্য রুমে। বাকি যে রুমটা পড়ে আছে সেটা বইপত্র দিয়ে ঠাসা। জমিলা খালা প্রায়শই চিল্লাচিল্লি করেন। শত শত বই গুছিয়ে পরিষ্কার করে রাখা কি কম কষ্টের কথা? দিগন্তকে বারবার বলেন অপ্রয়োজনীয় বই বিক্রি করে দিতে। দিগন্ত কানে তোলে না, তার কাছে সবই প্রয়োজনীয় বই। ফাগুন আর বাবার মধ্যে সম্পর্ক যেমন খাপ ছাড়া ছন্ন ছাড়া, দিগন্ত আর ওর বাবার মধ্যে সম্পর্ক ততটাই মধুর, বন্ধুসুলভ। বাবা ছেলের কলতানে গড় মুখরতি থাকে সবসময়। এই যেন 2 বন্ধু যাদের বয়সটা একটু উঁচু নিচু, মনের দিক দিয়ে দুজনে একই সমান। জমিলা খালা তো প্রায় বলেন, আপাই কিছু ভালোই হয়েছে, বাচ্চা থাকলে আপনাকে পাগলামি দেখে এমনিতেই স্ট্রোক খাইতো।
খালার কথা শুনে বাবা ছেলে দুজনে হা করে হেসে ওঠেন। জমিলা খালা যার পরনাই বিরক্ত হয়ে রান্নাঘরে চলে যান। রাত গাঢ় হচ্ছে ধীরে ধীরে। ফাগুন ঘরের জানালাটা খুলে অপেক্ষা করছেন স্নুপির জন্য। সে পাঁচিল টপকে কার্নিশ দিয়ে কী করে যেন উঠে চলে আসে। একটা পুরনো প্লেটে কিছু ভাত ডাল দিয়ে মাখানো স্নুপির জন্য রেখে দিয়েছে ডেকে, এলেই খেতে দিবে। খোলা জানালা দিয়ে রাতের আকাশ দেখছে ফাগুন। মাঝে মাঝে হয় না কোনো কারণ ছাড়াই মনটা বিষণ্ণতায় ডুবে যায়। ফাগুনের মনটা আজ আধারে ঢাকা, কোনো কারণ নেই তবুও কান্না পাচ্ছে। অদ্ভুত কাণ্ড। ফাগুন নিজেই নিজের মুড সুইং দেখে অবাক হয় মাঝে মাঝে। একটা মানুষ সেকেন্ডে সেকেন্ডে এত পরিবর্তন হতে পারে কি করে? উফ, শব্দ হলো, যার অর্থ সরে দাঁড়াও, আমাকে ভিতরে আসতে দাও। ফাগুন মুচকি হেসে সরে দাঁড়াতে সোজা বাদামি শরীরখানা নিয়ে জাম্প করে ভিতরে ঢুকল স্নুপি। সে জানে কোথায় তার খাবার রাখা হয়। সেখানে গিয়ে মুখ দিয়ে ডেকে ঠেলে ঢাকনাটা সরিয়ে খেতে লাগলো। ফাগুনও দৃঢ় পায়ে কাছে এসে হাঁটু উঁচু করে বসল। স্নুপির নরম পশমে শরীরখানায় আদুরে হাত বুলিয়ে দেয়। প্রশ্ন করলো, আজকে খিদে বুঝি বেশি লেগেছে? উফ, খাওয়ার মাঝে মাথা জাগিয়ে প্রত্যুত্তর করলো স্নুপি। ফাগুন খিলখিল করে চাপা স্বরে হেসে উঠল। জোরে হাসলে পাশের ঘর থেকে বাবা শুনতে পেয়ে চিৎকার শুরু করবে। বাবা রাগ হয়, এমন কাজ সে ভুলেও কখনো করে না। তবু বাবার সামনে পড়ে গেলে অহেতুক চিৎকার করে বলবে, সারাদিন শুধু ঘোরাঘুরি, পড়াশোনা নেই। ফাগুন বুঝে না কেন বাবা মিলি আপাকে এত আদর করে না, তাকে বকেন সারাক্ষণ। মিলির আপার চেয়েও সে সুন্দর, কিন্তু পড়াশোনায় মিলি আপার মতো অতটা ভালো না। এটাই কি তবে বাবার অনাদর পাওয়ার একমাত্র কারণ? ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে ভাবনার লাগাম টেনে ধরে সে বিছানায় গিয়ে গুটিসুটি পাকিয়ে শুয়ে পড়ল। খানিকক্ষণ পর গায়ের সঙ্গে আরও একটি শরীর মিশে যেতে দেখে বুঝল স্নুপি আজ কোথাও যাবে না, রাতটা ওর সাথেই কাটাবে। ফাগুনের আনন্দ হয়, গল্প করার সাথে পাওয়া গেছে। মিলিয়াপা আলাদা ঘরে থাকেন, মাঝরাত অবধি পড়ে বেলা করে ঘুম থেকে ওঠেন। বাবা কত প্রশংসা করে, ফাগুন ওর ঘরে শুলে নাকি তার পড়াশোনা হয় না। তাই স্টোর রুম জাতীয় ছোট্ট একটা রুমটা ফাগুনের ভাগ্য পড়েছে। ফাগুনের অবশ্য তাতে মন খারাপ নেই, থাকার জন্য একটা আলাদা ঘর পাওয়া গেছে, এটাই তো বড্ড বেশি। হ্যাঁ রে স্নুপি, তুই রোজ ওই শুটকির সাথে কী করিস? আমি কিন্তু ছাদ থেকে সবই দেখি। কপট রাগ নিয়ে প্রশ্নখানা ছুটতে বিশ্বস্ত প্রাণীটা মুখ গুজে দেয় ফাগুনের কোলের ভিতর। সে লজ্জা পেয়েছে, মাপ চাচ্ছে। ফাগুন ঠোঁটে হাসলে স্নুপির পেটের উপর হাত বুলাতে বুলাতে বলে, আজকে নতুন একজনের সাথে পরিচয় হয়েছে জানিস? ওনার নাম দিগন্ত, পাশের বাড়িতেই থাকে। আমার সে অনেক বড়, লম্বা, গায়ের রঙটা টমাটে, কিন্তু ওনার চোখ দুটো ভীষণ সুন্দর। আর গলা স্বর, উফ, এত কণ্ঠস্বর আমি এর আগে শুনিনি রে স্নুপি। ওনার সাথে কথা হওয়ার পর থেকে আমার পেটের ভিতর বুদবুদ করে রে কি যেন। খালি মনে হয় উনি আমার আশেপাশে আছেন, দেখছেন। এমন কেন হয় রে স্নুপি, তুই জানিস কিছু? স্নুপি জবাব দেয় না, হয়তো জানে না এরকম হওয়ার কারণ কি। ফাগুন একা একাই বকে যায়। ঘড়ির কাঁটা কখন যে 11টা ছাড়ায় টেরে পায় না। একসময় স্নুপির গভীর শ্বাস পড়ে, ও ঘুমিয়ে গেছে বুঝতে পেরে ফাগুনও ঘুমিয়ে পড়ে আলতো হাতে ওকে জড়িয়ে। সকাল 7:30। ফাগুন দাঁড়িয়ে আছে দিগন্তর বাসার সামনে, মেইন গেটে। 8টার সময় আসতে বলেছিল ওনাকে, অথচ নিজে আগে এসে দাঁড়িয়ে আছে। উনি নিশ্চয়ই 8টার সময়ই আসবে। এই আধা ঘন্টা এভাবে দাঁড়িয়ে থাকবে তাহলে? বড় উঠে নিজের জন্য টিফিন তৈরি করে বেরিয়ে পড়তে খুব একটা সময় লাগেনি। যদি বুঝতো এখন 7:30 বাজে, তাহলে আরও আধা ঘন্টা পরে বের হতো। এখন তো ফিরে যাওয়া যাবে না, মা সন্দেহ করবে। আবার এখানে দাঁড়িয়ে থাকাও যাচ্ছে না। ভাবে 8:30টার দিকে অফিসে যান। কোনো কারণে যদি আজ আগেভাগে বের হয়ে দেখেন ফাগুন দাঁড়িয়ে আছে কলেজ না গিয়ে, তবে খুন করেও ফেলতে পারেন। বাবাকে জমের মতো ভয় পায় সে। দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে উভয়ান্ত না পেয়ে দরজার ভিতরে ঢুকে পড়ে ফাগুন। অনেকক্ষণ যাবৎ ভিতর থেকে দারোয়ান বেটা ওকে ফলো করছিল। এবার ঢুকতে দেখে তিনি হুড়মুড়িয়ে এগিয়ে আসেন, সন্দেহ নিয়ে তাকান। কপাল কুঁচকে জানতে চাইলেন, কারে চান? মানে গলার স্বর বুঝে আসে ফাগুনের। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করা গেলে ভালো হতো, কিন্তু দারোয়ানের হাবভাব দেখে বোঝা যাচ্ছে সে কিছুতেই দাঁড়াতে দিবে না বেশিক্ষণ। ফাগুন বলল, দিগন্ত ভাইয়াকে চাই। কত নাম্বার ফ্ল্যাটে থাকেন তা তো জানি না, ওনার কাছে আমার একটা বই আছে, সেটা নিতেই এসেছি। সন্দেহ দূর হলো না দারোয়ানের চোখ থেকে। তিনি বললেন, যান, বাহিরে গিয়ে দাঁড়ান, আমি খবর দিতেছি। অপমানিত বোধ করে ফাগুন কথা বাড়ালো না, চুপচাপ বাহিরে গিয়ে দাঁড়ালো। হাত ঘড়িটায় বারবার তাকাতে তাকাতে দিগন্ত চলে এলো। একেবারে গোম জড়ানো চোখ, শর্টস পরা, উঠেই একটা গেঞ্জি গায়ে এলিয়ে দৌড়ে এসেছে। নিচে এসে ফাগুনকে দেখে জিভ দিয়ে দাঁত কাটল। বইটা আনতে সে বলে গেছে। শিট। ফাগুন বলল, আসলে আমি বুঝতে পারিনি 7:30 বাজে, একটু আগে বাগে বেরিয়ে পড়েছিলাম আমি। ইটস ওকে বলে হাত দিয়ে মুখ ডলে সব ঘুম উড়িয়ে দিতে চাইল দিগন্ত।
ফাগুন এদিক ওদিক তাকাতুকি করে প্রশ্ন করলো, আমার বইটা? দিগন্ত অপরাধী কণ্ঠে বলল, আমি না তাড়াহুড়ো করে নেমেছি তো, তাই আনতে ভুলে গেছি। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। থাক, আজকে আর লাগবে না। কথার মাঝখানে ফাগুনের ঠান্ডা কণ্ঠস্বর। দিগন্ত হুড়মুড় করে বলল, না না, আমি এনে দিচ্ছি তো। বললাম তো আজ আর লাগবে না। এবার খানিকটা শক্ত গলা। দিগন্ত চুপসে গেল। নিভে যাওয়া গলায় বলল, ওকে, আগামীকালকে দিলেও চলবে। আপনাকে গরুর মতো দৌড়াতে হবে না বই আনতে। আমি আমি গরুর মতো দৌড়াই? দিগন্ত হতভম্ব। ফাগুনের চোখ মুখ থেকে শক্ত ভাব সরে গিয়ে দুষ্ট রেখা ফুটে উঠল। অন্যদিকে দৃষ্টি সরিয়ে স্মিত হেসে বলল, আপনাকে তো গরু বলিনি, দৌড়ানোর কথা বলছি আপনার। পাগল গরু যেমন দিক বেদিক হারিয়ে দৌড়ায়, আপনিও সেভাবে দৌড়ে এসেছেন। সেকেন্ডের বিরতি। তারপর দিগন্তের ঠোঁট জোড়া নিজের দৃষ্টিতে মিলিয়ে নিয়ে শুধালো, আমি এত স্পেশাল কেউ না যে আমার জন্য এভাবে দৌড়ে আসতে হবে। আরও 5 মিনিট অপেক্ষা করাই যেত। কি যেত না? দিগন্তের মুখে কোনো কথা নেই, সে স্তব্ধ। এই ফুসকে মেয়েটিকে তার কথার জালে ফেলে তাকে স্তম্ভিত করে দিয়েছে। ফাগুন মিটিমিটি হাসছে। তার ঝিলমিল করতে থাকা চোখ দুটো দিগন্তকে অন্যরকম আনন্দ দিল। মনে হলো এই চোখ জোড়ায় সৃষ্টি হয়েছে হাসি খুশি থাকার জন্য। এই চোখ জোড়াতে কখনো বর্ষা নামতেই পারে না। দিগন্ত নামতে দিবে না। গলা খাকতে দেয় ফাগুনের। দিগন্ত স্তম্ভিত ফিরে পায়। ফাগুন হালকা হেসে বলল, আজ আমি আসি, কলেজে দেরি হয়ে যাবে। দিগন্ত ঠোঁটেও হাসি ফুটে উঠল। ফাগুন চলে যেতে নিলে নিজের অজান্তেই প্রশ্ন করল, কোন কলেজে পড়ো তুমি? ফাগুন পিছন ফিরে ব্রু কুঁচকাল। তা জানি আপনার লাভ কি? বন্ধু কোথায় পড়ে তা আরেক বন্ধু জিজ্ঞেস করা বারণ বুঝি? ভালোই তো কথা জানেন। ফাগুনের ঠোঁট ভাঙে হাসিতে, খলখল হাসি দিগন্তের প্রাণ ভিজিয়ে দিল। কলেজের নামটা বলে আবারও পা বাড়ালো ফাগুন। দিগন্ত পিছনে আস্তে আস্তে প্রের প্রশ্ন করল, ছুটি হবে কয়টায়? হাঁটা থামালো না। হাঁটতে হাঁটতে পিছন তাকিয়ে ফাগুনের জবাব, আমাদের কলেজের সামনে ছেলেদের দাঁড়ানো নিষেধ। দাঁড়ালে ধরে নিয়ে বেদম কেলানি দিবে। অনেকদিন যাবৎ হাত পা ব্যথা করছে, একটু কেলানি খেলে মন্দ হয় না কিন্তু। পাল্টা জবাব শুনে ফাগুনের পা জোড়া থেমে যায়। দিগন্ত থামলো। তার চোখে দিক দিক করে কি যেন জ্বলছে। ওই চোখ জোড়া সম্মোহনের মতো আমন্ত্রণ জানাচ্ছে ফাগুনকে। কিসের আমন্ত্রণ? ফাগুন দ্রুত নজর সরিয়ে দ্রুততার সঙ্গে বলল, আমি আসি। তারপর এক মুহূর্ত না থেমে লম্বা লম্বা পা ফেলে গলির মোড় করল। রেখে গেল আবারও একটি থমথমে মুখ। মেয়েটা বারে বারে এরকম পালিয়ে যায় কেন দিগন্তর থেকে? দিগন্ত বুকের বাঁ পাশে হাত বোলায়। বিড়বিড় করে বলল, আজ যেতে দিচ্ছি, একদিন দেব না। ভেজা তুলোর মতো পেলব মেঘেদের দল যাত্রা করছে দক্ষিণে। ফাগুনের কলেজ ছুটি হয়েছে। দুহাতে ব্যাগ ধরে উঁচু জুটিটা এদিক সেদিক নাড়িয়ে ফড়িংয়ের মতো লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসছে সে। তার মন জানে দিগন্তের সাথে আবারও দেখা হবে। বাড়ির সামনে নিশ্চয় দাঁড়িয়ে আছে, কিন্তু দিগন্তের বাড়ির সামনে কারো দেখাই পাওয়া গেল না। চেহারা ঝিলমিলটা মুহূর্তে উবে গেল। দিগন্ত কোথায়? পরক্ষণেই উত্তর এলো বাড়ির ভিতর থেকে। সে কি তোমায় বলেছে যে তোমার জন্য অপেক্ষা করে থাকবে? নাকি সে তোমায় কিছু হয়? এত কেন ভাবো সবসময়? কিন্তু আরেক মন মানতে নারাজ। অল্প কিছু ঘন্টা পরিচয়, অথচ কি তীব্র টান। ভালো করে চেনে না জানে না, অথচ তার সাথে মন বাঁধতেই উঁচু টান ভেতরটা। কি অদ্ভুত প্রেমের সংজ্ঞা। গোমট মুখটা নিয়ে ক্ষণকাল তাকিয়ে পেরে কোথাও দিগন্তে দেখা পাওয়া গেল না। অগত্যা এক মুঠো মন খারাপ নিয়ে বাড়ির দিকে এগোলো। ছাদের রেলিং এসে নিচু হয়ে থাকা দেহটা এবার উকি দিল পূর্ণরূপে। ফাগুন তাদের বাড়িতে ঢুকে গেছে। দেহটার চেহারা উজ্জ্বল, ঠোঁটে জ্যান্ত হাসি। প্রথম দেখা যাকে ভালো লেগেছে সেও যে তাকে পছন্দ করে এটা মোটামুটি না পুরোটাই নিশ্চিত দিগন্ত। তবে আর দেরি কেন? মনের কথাটা বলেও বন্ধুত্ব আগানো যায় না? আজকে ফাগুনের সামনে নিজেকে ধরা না দিয়ে ফাগুনের অনুভূতির সাক্ষাৎ পাওয়া গেল। এই জন্যই ভীষণ আনন্দিত সে। কলেজ ব্যাগটা টেবিলের উপর রেখে নিজের বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল ফাগুন। ক্লান্ত সে, মুখটা ঘামে ভেজা। গটর গটর ফ্যান চলছে, অথচ গরমের কমতি নেই। পাল্লা দিয়ে বেড়ে চলা গ্রিন হাউসের গ্যাসের সাথে সামান্য ফ্যান আর কতই বা পারবে লড়তে। বড় আপার ঘরে এসি আছে অবশ্য। ফাগুন নাকি ভার্সিটিতে উঠলে তার ঘরেও লাগিয়ে দিবে বাণীতে বাবা। কিন্তু ফাগুন জানে এসির হিমশীতল হাওয়ায় ঘুমানোর কপাল তার কোনো কালেই হবে না। তাই বলা পর্যন্তই শেষ। আপাকে যে কেন এত ভালোবাসেন বাবা? একটা পরিচিত মুখ উকি দিল। গভীর কণ্ঠটি নাড়িয়ে বলল, আমার ঘরে আয় একটু। ফাগুন তড়িৎ উঠে বসে। মিলি আপা কথাটা ছড়ে দিয়ে চলে গেছে। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে ক্লান্ত শরীরটাকে টেনে টুনে মিলির আপার ঘরের দিকে গেল ফাগুন। এসি চলছে, আরামও লাগছে খুব। বিছানার উপর বসতে চোখ জোড়া ঘুমে বুঝে আসতে চাইল ফাগুনের।
মিলি আপা পড়ার টেবিলে বসা, তার চোখের সামনে ল্যাপটপের স্ক্রিন টকটক করে কিছু একটা টাইপ করছে। ফাগুন সেই সুযোগে একটু শুয়ে নিল, কিন্তু কেন ডাকলো মিলি আপা, কী কারণ? একবারও সেসব নিয়ে প্রশ্ন করার কথা মাথায় এলো না তার। ক্ষণকাল কাটে। নিজের কাজ শেষ করে বিছানায় এলোমেলো হয়ে শুয়ে থাকা ফাগুনের দিকে তাকালো মিলি। ফাগুনের চোখ জোড়া বন্ধ, গণশ্বাস পড়ছে। ফাগুন কি ঘুমিয়ে পড়ল? মিলি বিরক্ত হয়। ফাগুন, ফাগুন। ফাগুনের হঠাৎ আসা ঘুমটা হঠাৎ করেই চলে যায়। দরমড়িয়ে উঠে বসলো সে। এক হাতে চোখ ডলতে ডলতে জবাব দিল, বলো আপা। আমি তোকে ঘুমানোর জন্য ডাকি না এখানে, চিবিয়ে চিবিয়ে বলল মিলি। সে যার পর নাই বিরক্ত, খানিকটা রাগও, কিন্তু কেন? ফাগুনের গুম গুম বাঘটা এবার কেটে গেল পুরোপুরিভাবে। সে স্পষ্ট সে নিচু গলায় বলল, সরি আপা, কলেজ করে আমি টায়ার্ড আসলে। বাদ দে। রাগ চাপিয়ে গম্ভীর কণ্ঠটি নাড়ালে মিলি বলে। ফাগুন প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা কেন ডাকলে, কিছু বলবে? চট করে সোজা হয়ে বসলো মিলি। তীক্ষ্ণ চোখে ফাগুনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন চলল, পাশের বাসার ওই ছেলেটার সাথে কি সম্পর্ক তোর? আমার? অবাক ফাগুন। দিগন্তের কথা আপা কীভাবে জানলো? সর্বনাশ, আব্বু আম্মু জানলে পারলে রক্ষে নেই। তড়িঘড়ি করে ফাগুনের উত্তর, কোনো সম্পর্ক নেই আপা। কার কথা বলছো তুমি? দিগন্ত ভাই? ও, ওর নাম তাহলে দিগন্ত? অস্পষ্ট বাক্যবান, কিন্তু ফাগুনের কানে গেল। সে নত মুখে বলল, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। চটকা ভাঙে মিলির। কি যেন ভাবছিল সে। তাহলে এত হেসে হেসে কথা বলছিলে কেন সকালবেলায়? আর সে তোর পিছু পিছু যাচ্ছিল কেন? ঘটনা কি ফাগুন? তুই কি চাস আব্বু আম্মু জানো কেসব? জানতে পারলে কি হবে তোর আইডিয়া আছে? না আপা প্লিজ, বিশ্বাস কর, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওনার কাছে একটা বই পাই আমি, ওটা নিতেই সকালে কথা বলছিলাম। আর উনি এমনিতেই ফাজলামো করছিল আমার সাথে, এটুকুই। একটু থেমে ভারাক্রান্ত মন নিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য ফের বলল ফাগুন, আর উনি কত বড় আমার চেয়ে? ওনার সাথে আমার যায় বলো? একদমই যায় না। গুড, ভেরি গুড বোঝার জন্য। তোর সাথে একদমই যায় না। যায় না, যায় না। খালি সৌন্দর্য আছে বলে যাকে তাকে নিজের আশিক ভাবিস না, খবরদার। আজকে বারান্দা থেকে আমি না দেখে আব্বু বা আম্মু দেখে কিন্তু দেখতে পারতো। আই এম সরি বলে মুখটা যত সম্ভব নিচু করে নিল। মিলি ঠোঁটে হাসে, একটা নাই নাই হাসি। ল্যাপটপে আঙ্গুল বুলাতে বুলাতে বলল, তুই আমার ছোট বোন, তোর ভালো চাই সব সময়। মনোযোগ দিয়ে পড়াশোনা কর, আদার কিছুতে জড়িয়ে যাস না। আচ্ছা। গোমট কণ্ঠস্বর, মনটাও বিষিয়ে যাচ্ছে। ফাগুন উঠে দাঁড়ালো। আমি আসি আপা। আয়। অনুমতি পেয়ে দ্রুত গড় ছাড়ে ফাগুন। ও চলে যেতে মিলি ঠোঁট জোড়া হাসিতে ভরে উঠল। ফেসবুকে ঢুকে দ্রুত দিগন্ত নাম সার্চ করলো। অনেকগুলো আইডি, কোনোটা দিগন্তর কে জানে। গেল গেল, আমার সব কাপড় ভিজে গেল। বলি, আমি কি এই ঘরে চাকরানি? আমার একার দায়িত্ব সব কাজের। একটু শুয়েছি, কারো কোনো খেয়াল নেই আমার উপর। নীলুপার বিছানা শুয়ে শুয়ে চেঁচাচ্ছেন। বাথরুম ছুটে গেল তাতেই ফাগুনের। উঠে চোখ মেলতে দেরি, দৌড় দিতে দেরি হয়নি। আর কয়েক সেকেন্ড দেরি হলে মা এসে গায়ের উপর বসিয়ে দিতেন। তার সাথে কেন যে এত অবিচার? মিলি আপাও তো ঘুমিয়ে আছে, কই তাকে তো কেউ বিরক্ত করে না। সবসময় সব কিছুর দোষ বকা কেন যেন ফাগুনের জন্যই তোলা। ঝুমঝুমিয়ে বৃষ্টি নামছে, হাল ছেড়ে দিয়েছে জামা কাপড়ের। ইতিমধ্যে সব কিছুই ভিজে গেছে, তাই দৌড়াদৌড়ি করে তোলার দরকার নেই। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বৃষ্টিতে কাবু হয়ে একে একে জামা কাপড়গুলো তুলছিল আর একটা ছোট বালতিতে রাখছিল। এগুলো ভেজার জন্য মা তাকে দুষবে, তারপর বলে শাস্তি হিসেবে সব ধুয়ে শুকিয়ে আনতে। ফাগুন জানে তার মনে এতটাই খারাপ যে সামনের বিল্ডিংয়ের দেওয়াল ঘেঁষে দাঁড়ানো কৃষ্ণ চোখের অধিকারিণীকে চোখে পড়ল না। দিগন্ত কয়েক সেকেন্ড অপলক দেখে গেল ফাগুনকে। ফাগুনের ঠোঁটে হাসি নেই, বৃষ্টিতে ভেজার আকুলতা নেই। দিগন্ত এগিয়ে এলো, নিজেও বৃষ্টিতে ভিজে রেলিংয়ের কাছে গেল। তার গলার স্বরটি নাড়িয়ে বলল, আসপরির মন খারাপ কেন? আচানক কথায় চমকে উঠল ফাগুন। হাত থেকে বালতি ছিটে পড়ল, কিছু কাপড়ও জমিনে পড়ল। বিরক্তিতে কপাল কুঁচকে আসে তার। দিগন্তর দিকে তাকিয়ে ধমক লাগালো মুহূর্তেই, আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই? এভাবে ভয় দেখায় কেউ? দুরু। বলতে বলতে নিচে থেকে বালতিতে পানিতে জড়াজড়ি কাপড়গুলো তুলে আবারও বালতিতে ভরতে লাগলো। আজকে পিঠে তাল পড়ে কিনা মায়ের কে জানে। ধমক খেয়ে কোনো হেলদোল নেই দিগন্তর। সে নিঃনিশেষ চেয়ে ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে বলল, আজ কেমন গৃহিণী গৃহিণী লাগছে তোমাকে ফাগুন, কেমন বউ বউ। হাত থমকে গেল। কিছু একটা কান দিয়ে ঢুকে হৃৎপিণ্ড গিয়ে আঘাত করে। অদ্ভুত চাহনি নিয়ে ফাগুন তাকালো দিগন্তের দিকে। দিগন্ত উচ্চ শব্দে হেসে উঠল। ইসরে, লজ্জা দিকে লাল হয়ে গেছে এটুকুতেই। ফাগুন চোখ সরিয়ে নতমুখে কপর ধমকের মতো করে বলল, যান, আপনি অনেক পসা। নিজের মানুষের কাছে ভালো কি খারাপ কি? আমি আপনার নিজের মানুষ? যদি বলি মজা করলাম। উজ্জ্বল মুখটা ফাটা বেলুনের না চুপসে গেল।
কপালে ভাঁজ ফেলে রাগমুখ করে বলল ফাগুন, তাহলে আমিও মজা করেছি? আপনি আমার কেউ না যান, তাই বুকের উপর হাত রেখে বলতে পারবে আমি তোমার কেউ না? ফাগুন কেঁপে ওঠে। এই কথা সে কখনোই বলতে পারবে না। দিগন্ত তার কতটুকু জায়গা দখল করে ফেলেছে ইতিমধ্যে তা বোঝানোর মতো নয়, কিন্তু স্বীকারও সে করতে পারবে না। একদিনের দেখায় কেউ কাউকে ভালোবাসতে পারে? লোকে শুনলে হাসবে। নিজের অতি দামি ভালোবাসাকে অন্যের হাসির পাত্র করতে চায় না ফাগুন। সে প্রসঙ্গ পাল্টে বলল, আগামীকালকে ঠিক 8টায় আসবো আমি, আমার বইটা দিয়ে দিন। আমার প্রশ্নের উত্তর এই ঘন কণ্ঠস্বর, সে মাদক ভরা চাহনি। বৃষ্টির ছন্দে অনুভূতিদের ভেড়াচালে আটকে থেমে থেমে কেঁপে উঠছে ফাগুন। 2 কদম পিছিয়ে যেতে যেতে বলল, আমি চাই, মা বকবে। তারপর পিছন ঘুরে এক দৌড়ে সোজা বাসায়। দিগন্তে হেসে উঠল। বাড়ি মজা পাচ্ছে সে। মেয়েটা অদ্ভুত, প্রেম ভালোবাসার কথা উঠালেই পালাই শুধু। নিজেকে এত গোপন করতে চায় কেন? কিসের এত দ্বিধা তার? ফাগুনের চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পেয়েছে দিগন্ত। সেই ভালোবাসার বাড়ি পাতে শিখতে হতে চায় সেও, কিন্তু মেয়েটা ধরা দিলে তবেই না। এরপরে রাতটা কেটে গেল নির্ঘুম। সারা রাত কেঁদে কেঁদে শিওরের বালিশটা বিছিয়ে বোরের দিকে উঠে পড়ল ফাগুন। অজু করে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর দরবারে একটি প্রার্থনা তার, মানুষটা যদি তার হয় তাহলেই যেন ভালোবাসার বৃষ্টি নামে, নহলে অবহেলার এই প্রেম অবহেলায় যেন হারিয়ে যাক। যাকে পাবে না তার জন্য ভালোবাসা না আসুক। ভালোবাসা একা আসে না, দুঃখ কষ্ট নিয়ে আসে। অত দুঃখ কষ্ট সইবার মতো প্রাণ ফাগুনের নেই। যদি কেঁদে হালকা হওয়ার জন্য তার কাঠটা পাওয়া যায় তবে কান্না আসুক, না হলে চলে যাক, দূরে বহু দূরে চলে যাক। এসব অনুভূতি তার, এদের সাথে লড়াই করার মতো শক্তি যে ফাগুনের নেই। আল্লাহ ওর দোয়া বোধহয় কবুল করলেন। দিগন্ত থেকে বই আনতে গেলে দিগন্তকে পাওয়া গেল না। দারোয়ান একটা বই আর একটা কাগজ বের করে দিয়ে বলল, ধরেন, ভাইজান আপনারা এটা দিতে কইছে। ফাগুন অবুঝের মতো ধরল। মুখ ফুটে একবার জিজ্ঞেস করতে পারলো না ও কোথায়, কেন এলো না আজ দেখা করতে। ফোলা মুখ, কান্নায় টলমল চোখ জোড়াও একটা ভাঙা মন নিয়ে কলেজের দিকে ধীরে ধীরে এগিয়ে চলল ফাগুন। বইটা ব্যাগে ভরে কাগজটা মেলে ধরে পড়তে শুরু করলো। খুব সুন্দর তার হাতের লেখা। অচিন পাখি, দৌড়তে গিয়েও দৌড়তে নাহি পারি, প্রথম দেখায় ভেবেছিলাম আমি বন্ধু তোমারই, ভাবিনি আমার ভাবনায় এত বড় ভুল, ভালো থেকো সুখে থেকো, অচিন ফুলের ফুল। শেষ সিরকুট, আর কোথাও কিচ্ছু লেখা নেই। ফাগুন রাস্তায় জমে গেল। উল্টে পাল্টে বারবার কাগজখানা দেখলো, না, কোথাও আর কিচ্ছুটি লেখা নেই। তবে কি যেন ভালোবাসা আসতে চেয়েছিল, তা আসার আগে হারিয়ে গেল। তবে কি আল্লাহ কবুল করে নিয়েছেন ওর দোয়া? দিগন্ত বোধহয় ওর কপালেই ছিল না, তাই কিছু একটা হওয়ার আগেই হারিয়ে গেল। ভালোই, বিড়বিড় করে বলল ফাগুন। দুমড়ে মুচড়ে কাগজটা ফেলে দিতে গিয়েও ফেলল না। মুঠোর মধ্যে শক্ত করে চেপে ধরে টলটলে চোখ নিয়ে কলেজের দিকে হাঁটা শুরু করলো। 2টো দিন কেটে গেছে ফাগুনের কাছে, দীর্ঘ 2 দিন। এই 2 দিনে দিগন্তের দেখা পায়নি একবারও। দিগন্তকে ছাদে আসতেও দেখা যায়নি, তার বাসার সামনেও তাকে দেখা যায়নি। বাহির থেকে স্থির ফাগুনকে দেখে বোঝার উপায় ছিল না যে সে কতটা ছটফট করছিল ভিতরে ভিতরে। দিগন্তকে এক পলক দেখার আশায় সকাল 7:30 থেকে 8টা অবধি এক নাগারে দাঁড়িয়ে থাকতো কোনো ভয় ছাড়াই। ফলাফল শূন্য। রাতের ঘুম উড়ে গেছে। স্নুপিকে আগের মতোই আদর করতেও মন লাগে না। স্নুপি ঘেউ ঘেউ করে বাড়ির মাথায় তোলে, আদর চায়। ফাগুন একটা ধমক দিয়ে সরিয়ে দেয় তাকে। এ যেন এক অন্য ফাগুন, ডানা ভাঙা ছোড়ইয়ের মতো উড়ার জন্য ছটফট করছে। বাড়ির কেউ ফাগুনের পরিবর্তন না বুঝলো, মিলি আপা বুঝলো। 3য় দিন কলেজ থেকে ফেরার পর আগের মতোই ফাগুনকে তার রুমে ডেকে নিল। এসির ঠান্ডা বাতাসে গা জোড়ালো, মন জোড়ালো না। স্থবির মতো দাঁড়িয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলো, কিছু বলবে আপা? বসাকে আদেশ করে মিলি। ফাগুন যেন শুনলই না, দৃঢ়চিত্তে বলল, আমি কৌশলে যাব। কি বলবে বলো? মিলে রাগ হয়। এর আগে এভাবে মুখের উপর তর্ক করেনি ফাগুন। নিজের রাগটা চেপে গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ে দিল, কি সমস্যা তোর? ইদানিং কেমন পাগলের মতো করিস? কিছু হয়েছে? ফাগুন স্পর্শে চোখে তাকালো। না, কি হবে? কিছুই না। লুকাস কেন? তোর চোখ এত লাল কেন? রাতে ঘুমাস না? ঘুমাই তো, এমনিতেই লাল, ফ্রেশ হলেই ঠিক হয়ে যাবে। আমি চাই আপা। বলে এক পা বাড়াতে পিছন থেকে মিলি বলে উঠল, এই ফাগুন, তুই নেশা টেশা করিস নাকি? ফাগুন চমকে পিছনে ফিরে তাকালো। আজব তো, এগুলো কি বলতেছ? তোর চোখ মুখ কেমন লাল, এজন্যই আমি নেশা করি? আজব চিন্তা ভাবনা তোমার আপা। অনেকক্ষণ ধরে তো চ্যাটাং চ্যাটাং কথা শুনতেছি। আগ বাড়িয়ে ডাকি দেখে ভাব বেড়ে গেছে নাকি? আচানক মাথায় ছড়া রাগটাকে দমানোর চেষ্টা করলো ফাগুন, পারছে না।
তার কেন যে এত মেজাজ গরম হচ্ছে কথায় কথায় কে জানে। কোন মতে আসি বলে রুম থেকে বেরিয়ে এলো সে। সোজা বাথরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে কলেজে জামা কাপড় পরা অবস্থাতেই ভিজতে শুরু করলো। ভিজতে গিয়ে একসময় চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ফাগুন টের পেল না। মনের উত্তাপগুলো পেঁপে উঠেছে, সেগুলো আর আটকানোও যাচ্ছে না। জোরসে জোরক, মনের অশান্তি থেকে মুক্তি চায় সে। আরও একটি দিন কেটে গেল। ফাগুনের চেহারার দিকে এখন আর তাকানোই যাচ্ছে না। মনে হয় যখন তখন দুচোখ ভেঙে বৃষ্টি নামবে। আলু থালু চুল, মলিন চেহারা, শুষ্ক ঠোঁট, টলটলে দিঘির মতো একজোড়া চোখ নিয়ে ভূতের মতো ছাদে গিয়ে অপেক্ষা করে সে। দিগন্তকে একটি বার যদি দেখা যায়, না দেখা যায় না। উত্তপ্ত রোদে চুলের ভিতর থেকে গাম পড়ে শুইয়ে শুইয়ে, তবুও দিগন্তের কোনো দেখা নেই। ফাগুনের বুকে আগুন অনুভূতি জ্বালিয়ে দিয়ে নিজে আরামে বসে আছে। না, এটা তো হবে না, তাকে এত আরামে থাকতে দেওয়া যাবে না। ফাগুন অন্তত দেবে না। ফাগুন চুপচাপ বিল্ডিং থেকে বেরিয়ে এলো। এখন বিকেলবেলা, সোজা গিয়ে ঢুকলো দিগন্তদের বিল্ডিংয়ে। ভাগ্য ভালো দারোয়ানকে দেখা গেল না, কিন্তু কোনটা দিগন্তের বাড়ি, এগুলো তো ফ্ল্যাট। সিঁড়ির উপর চুপচাপ দাঁড়িয়ে রইল ফাগুন। চোখের মাথায় চলে তো এসেছে, কিন্তু যাবে কোথায় এখন? এমন সময় একজনকে নিচে নামতে দেখা গেল। ফাগুন ফিট সোজা করে দাঁড়ালো, চোখে মুখে স্বাভাবিকতা ফুটিয়ে তুলে নেমে আসা মেয়েটির দিকে তাকিয়ে রইল। মেয়েটা প্রশ্নবিদ্ধ চোখে ফাগুনের ঠিক সামনে দাঁড়িয়ে থমকে দাঁড়ালো। একটু সাহায্য করবেন আপু? দারোয়ান কোথায় বলতে পারেন? মিষ্টি রিনরিনে কণ্ঠ ফাগুনের, আহ্লাদে গদগদ। তাকে যেন কোনোভাবেই কেউ সন্দেহ না করে, তাই কথার টোন পাল্টেছে। মেয়েটির কপালে সূক্ষ্ম রেখার বাস। খানিকটা বিরক্তি নিয়েই বলল, আমি কিভাবে বলবো? আর তুমি কে? আমি দিগন্ত ভাইয়ের কাছে আমার বই নিতে এসেছি, কিন্তু ওনার ফ্ল্যাটটা তো আমি চিনি না। দারোয়ানকেও পাচ্ছি না যে জিজ্ঞেস করব। আপনি কি দিগন্ত নামের কাউকে চিনেন? হুম। মেয়েটা চোখে মুখে সন্দেহ ছাপ। ফাগুন সাফাই গাইল, ভাইয়া আমাকে বোনের মতোই ভালোবাসে। ওনার থেকে আমি অনেক বই নিয়ে পড়ি, উনিও আমার থেকে বই নেন। একটা বই আছে ওনার কাছে, ওটা একটু আর্জেন্ট দরকার, তাই তো আমি নিজেই এসেছি। যদি জানেন ওনার ফ্ল্যাট কোনটা তাহলে একটু উপকার হতো আপু। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে মেয়েটা বলল, B2, ওই ফ্ল্যাটেই থাকে। নাম কি তোমার? আগে তো দেখিনি। কই থাকো? পাশের এলাকায় আপু। আমার নাম লিলি। আমি এর আগে আসিনি এলাকায়। ও আচ্ছা, ঠিক আছে। বলেই মেয়েটা চলে গেল। তার ফোন বাজছে। একটু তাড়াহুড়ো করেই বেরোলো। স্বস্তির নিঃশ্বাস পড়ে ফাগুনের। যাক, তাকে সন্দেহ করা হয়নি। এবার কেউ আসার আগে দ্রুত উপরে উঠল সে। B2 ফ্ল্যাটের সামনে গিয়ে ক্ষণকাল দাঁড়িয়ে বেলটা টিপে দিল সাহস করে। বুকটা দুকপুক করছে তার। হঠাৎই মাথায় এলো যদি দিগন্তের বাবা থাকে, সর্বনাশ হয়ে যাবে তাহলে। পাগলের মস্তিষ্ক বলল, এখান থেকে চলে যাওয়াই ভালো দরজা খোলার আগে। কিন্তু মন বলল, যা হওয়ার দেখা যাবে। দিগন্ত কেন তার সাথে এমন করলো সেটার একটা বিহিত হওয়া দরকার। 7-5 ভাবতে ভাবতে দরজাটা হুট করে খুলে গেল। দীর্ঘ 3 দিন পর চোখের সামনে দিগন্ত, শর্টস পরনে উন্মুক্ত বুক, ঘুম ধরানো চোখ জোড়া অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে। ফাগুনের চেপে রাখা কষ্টগুলো কখন যে চিবুক স্পর্শ করলো সে নিজেও টের পেল না। যখন টের পেল, চট করে চোখ জোড়া মুছে নিয়ে মাথা নিচু করে ফেলল। বেজায় গলায় প্রশ্ন চলল, আপনি এমন কেন করলেন আমার সাথে? তুমি এখানে কেন? পাল্টা প্রশ্ন বান দিগন্তের। একটা হাত বাড়িয়ে প্রায় সোমেরই ফাগুনকে ভিতরে টেনে নিয়ে দরজা আটকে দিল। ফাগুনের পিঠ বেয়ে শীতল শিহরণ বয়ে যায়। ভয়ে আর আড়ষ্টতায় জমে গেল মুহূর্তেই। দরজা আটকে ফাগুনের দিকে তাকিয়ে সাফা স্বরে ধমক মিশিয়ে দিগন্ত বলল, তুমি এখানে কেন এসেছ? কেউ দেখে ফেললে কি মনে করতো? মাথায় কোনো কমন সেন্স নেই? অপমানে চোখের পানির বেগ যেন বাড়তে লাগলো। না, নেই, কোনো কমন সেন্স নেই। কেউ ভালোবাসায় ফেলে হুট করে হারিয়ে গেলে তখন মানুষের কোনো কমন সেন্স থাকেও না। সমান তালে প্রত্যুত্তর করে ফাগুনও, আমাকে ভালোবাসো তুমি? সত্যি? ঠান্ডা গলা, সেই গলার স্বর। ফাগুনের ভিতরটা কাঁপিয়ে তুলল। এবার আর পারল না ফাগুন, নিজের অনুভূতিগুলোকে এড়িয়ে চলল না। মাথা নিচু রেখে যতটা সম্ভব আস্তে করে বলল, বাসি। প্রায় ফিসফিস করে বললেও দিগন্ত শুনতে পেল। তার ঠোঁটের কোণায় অল্প একটু হাসি। এই শিকারটা করানোর জন্যই আমি হারিয়ে গিয়েছিলাম মেয়ে। ফাগুন বাকরুদ্ধ। তার মুখ থেকে শোনার জন্য 3 দিন দূরে দূরে ছিল। অবাক চোখে ফাগুন প্রশ্ন করল, যদি আমি স্বীকার না করতাম কোনো দিন, তাহলে ভেবে নিতাম তোমার মনে আমি নেই, আর আগাতাম না তখন। একটা সাধারণ সাক্ষাৎ ভেবে এড়িয়ে যেতাম সব কিছুকে।
বাহ, আপনি কত স্বার্থপর। নিজের জন্য আমাকে এতটা কষ্ট দিলেন, ভালোই। ফাগুন বেজা কণ্ঠে অভিযোগ করলো। দেখি সরুন, আমি বাড়ি যাব। বলে দরজার দিকে এগোতেই থাবা মেরে তাকে নিজের বুকের কাছে মিশিয়ে ধরল দিগন্ত। মাদক ভরা গলায় বলল, আসছো নিজের ইচ্ছায়, যাবা এখন আমার ইচ্ছায়। মানে কি? চোখ বড় বড় করে রেখেছে পাগল। দিগন্ত বুঝতে পেরে তাকে ছেড়ে দিল দ্রুত। তড়িগড়ি করে বলল, প্লিজ নেগেটিভ মাইন্ডে নিও না। ফাগুনের মন খারাপ সরে গিয়ে এক মুঠো রোদ উকি দিচ্ছে মনের আকাশে। সে একটু দূরে সরে দুষ্টমি নিয়ে কোমরে হাত চেপে বলল, আপনি আমাকে একা পেয়ে এভাবে যেতে ধরেছিলেন কেন? আপনি এরকম হবেন আমি তো কখনো ভাবতেও পারিনি। ছি। দিগন্ত যেন হতভম্ব হয়ে গেছে, বোকার মতো চেয়ে আছে। অপরাধী কণ্ঠে শুধালো, প্লিজ ভুল বুঝো না, প্লিজ। আমি আসলে অন্য কোনো মাইন্ডে তোমাকে। আচ্ছা, আই এম সরি। চুপসানো মুখটা ফাগুনের পেটে খিল ধরায়। উচ্চ শব্দে হেসে ওঠে সে। দিগন্ত দ্রুত ওর মুখটা চেপে ধরে, মিনতি করে বলল, কেউ শুনলে গণদোলায় পড়বে, চুপ চুপ প্লিজ। ফাগুন হাসি থামালো। দিগন্ত তখনও কাছে, খুব কাছে। ওর উত্তপ্ত নিঃশ্বাস ফাগুনকে উষ্ণ করে তুলছে। ফাগুন সরে আসার জন্য মোচড় কাটলে দিগন্ত ছেড়ে দিল। গম্ভীর ঘন স্বরে বলল, চলে যাও ফাগুন, কেউ দেখে পেলে যা তা হবে। আপনি আসবেন তো রোজ ছাদে? আকুতি মাখা প্রশ্ন। দিগন্ত নির্বিশেষে চেয়ে থেকে বলল, আসবো। ওদের ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল এভাবেই। তারপর কত দিন গড়ালো, মাস গড়ালো। প্রথম রিলেশনশিপ অ্যানিভার্সারিটা ওরা সাথে উদযাপন করেছিল। কত সুন্দর সেই সব দিনগুলো। ফাগুনের আব্বু বা আম্মু কেউ টের না পেলেও মিলি ঠিকই টের পেয়েছিল। ফাগুনও সব শেয়ার করেছিল আপার সাথে। ভেবেছিল আবার সবাইকে বলে দেবে, কিন্তু মিলি অবাক করে দিয়ে কাউকে কিচ্ছু বলেনি। বরং রোজ দিগন্তর ব্যাপারে এটা সেটা জানতে চাইতো ফাগুনের কাছে। ফাগুনও খুশি মনে সব বলে দিত। কে জানতো দুধ কলা দিয়ে সে সাপ পুষেছিল এতদিন। বর্তমান। ফাগুনকে হাসপাতালে নেওয়া হয়েছে। মৃত্যু যতটা সহজ মনে হয়, আসলেই কি এতটা সহজ? এই পৃথিবীতে আসতে যেমন কষ্ট ভোগ করতে হয়, তেমনি এই পৃথিবী ছেড়ে যেতেও কষ্ট ভোগ করতে হয়। আফসোস, জন্মের কষ্টটা আমাদের মনে থাকে না। যদি থাকতো তাহলে কেউ স্বেচ্ছায় সুইসাইডের মতো ঘৃণিত অপশনটি চুজ করতো না। যখন পেটের ভিতর হালকা জ্বালা পোড়া অনুভূত হলো, তখনই ফাগুন চুপচাপ শুয়ে রইল। কিছু সেকেন্ড গড়াতেই যখন জ্বালা পোড়া ভাবটা তীব্র আকার ধারণ করে, গলা বুক ফুসফুস তুলো, তখন কাটা মাছের মতো লাফাতে শুরু করলো সে। মনে হলো কেউ তার ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে। মৃত্যু এত কষ্ট সহ্য হলো না ফাগুনের। ছুটে রুম থেকে বেরিয়ে সোজা মিলিয়াফার ঘরে গেল। মিলিয়াফা তখন পড়ছিল। তার সামনে গিয়ে উপুর হয়ে পড়তে তিনি চমকে উঠে দাঁড়ালো। ফাগুন হাঁসফাঁস করতে করতে বলল, হাসপাতাল আপা, হাসপাতালে নাও আমাকে। আমি কথাটা শেষ করতে পারল না। হাতে থাকা ওষুধের প্যাকেটটা ফেলে দিল। মিলিয়াপা চিৎকার করে সবাইকে ডেকে তক্ষুনি ফাগুনকে নিয়ে ছুটল। এই প্রথম নীলুফার ছোট মেয়ের জন্য আয়োজন করে কাঁদতে বসলেন। ফাগুনের বাবার মুখ গম্ভীর। কত টাকা খরচ হবে সেই চিন্তায় নয়, তার মেয়েটা সুস্থ হবে কিনা এই চিন্তায় চিন্তিত তিনি। জীবন এমনই, যখন তুমি থাকবে না তখন তোমার মূল্য দিবে না, যখন তুমি চলে যাবে তখন সবাই বুঝতে শুরু করবে কি হারালাম। গলা দিয়ে পেট অবধি লম্বা নল ঢুকিয়ে পরিষ্কার করা হলো। সে যাত্রা ফাগুন বেঁচে গেলেও শারীরিক অবস্থার অপাদপা। ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় হাসপাতালের বেডে মরার মতো ঘুমিয়ে রইল। সেই ঘুম ভাঙল পরদিন বিকেলে। চোখ মিলে বেডের পাশে মিলি আপাকে আবিষ্কার করলো ফাগুন। অস্পষ্ট স্বরে ডাকলো, আপা। মিলি ঠাস করে একটা স্বর বসিয়ে দিল। ফাগুন নিস্তব্ধ। মিলি দু হাতে মুখ ডেকে ডুকরে উঠল। এই প্রথম ফাগুন বুঝলো তাকে সবাই ভালোবাসে, অনেক ভালোবাসে। সে এতদিন নির্বোধ ছিল, শাসনের আড়ালে ভালোবাসাটুকু বুঝতে পারেনি। বাকি সে তো কাহিনী ঘটল, না হলে বুঝি কোনোদিনও বুঝতে পারতো না। মিলিয়াপা কান্না থামিয়ে রাগী কণ্ঠে বলল, যে দিগন্তের জন্য তুই মরতে বসেছিস তার আসল রূপটা আদৌ জানিস? তোকে আরেকটা থাপ্পড় দিতে পারলে মন পড়তো আমার। দিগন্তই তোর সব, আমরা কেউ না। আমাদের কথা একবারও ভাবলি না? এতই যখন মরার শখ তখন আমাকে বলতি, আমি নিজে গলা টিপে মেরে ফেলতাম তোকে। ফাগুন হেসে ফেলল। মিলি বলে চলেছে, তোকে দিগন্ত ভালোবাসে না ফাগুন, কখনোই ভালোবাসিনি। ওর কাছে তুই টাইম পাস ছাড়া আর কিছুই ছিলি না। তুই শুধুই না, আরও অনেকের সাথে ওর সম্পর্ক ছিল, এমনকি আমার সাথেও। ফাগুন চমকে উঠল। তার মুখের হাসি যেন গায়েব, চোখ জোড়া গোল গোল। মিলিয়াফা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দিগন্তকে আমি পছন্দ করতাম তোর আগে থেকে, কিন্তু কখনো নাম পরিচয় জানতে পারিনি।
তোর থেকে প্রথম ওর নাম জানলাম। এরপর ফেসবুকে ওকে খুঁজতে খুঁজতে একদিন পেয়েও গেলাম। ততদিনে তোদের ভিতর সম্পর্ক শুরু হয়েছে, কিন্তু আমি জানতাম না। আমি রিকোয়েস্ট দিলাম, সেও অ্যাকসেপ্ট করে নিজে থেকে আমাকে নক করলো। এক কথা দুই কথায় তার প্রতি আমার দুর্বলতা প্রকাশ করলাম। সেও আমাকে ভালোবাসে এমন প্রতিশ্রুতি দিল। এর 7 দিন পর আমি জানতে পারি তোর সাথে ওর সম্পর্ক। আমি তোকে কিছুই বলিনি। ভার্সিটি শেষে ওর বাসায় যাই সাহস করে। ওর বাবা প্রায় সময় বাইরে থাকেন, জানিসই তো। ওর সাথে চেঁচামেচি করি, কান্নাকাটি করি। তখন ও আমাকে বলে, তুই নাকি ওর পিছনে ঘুরিস, ওর জন্য মরে যাবি, অনেক সিন ক্রিয়েট করেছিস, তাই তোকে স্বাভাবিক রাতে ওসব প্রেম ভালোবাসার কথা বলে। এর বেশি কিছুই না। আর সেদিনও আমার সাথে আমরা ইন্টিমেট হই। ফাগুনে দুই চোখে বন্যা তখন। সুপুরুষের আড়ালে কোন পশুকে ভালোবেসেছিল এতদিন। তারপর সেও আর ফিরে আসতে পারেনি ওর কাছ থেকে। ও কথা দিয়েছিল তোর সাথে আস্তে আস্তে বোঝাপড়া করবে। তুই এক সময় ওর থেকে সরে যাবি, যখন দেখবি ওর অবহেলা তোকে ঘিরে ধরে রেখেছে। আর তখন আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে, আমাকে বিয়ে করবে। সরি টু সে, আমি নিজেও স্বার্থপর হয়ে গিয়েছিলাম। তুই যেমন ওর প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলি, আমি ওর প্রেমে অন্ধ হয়েছিলাম। ও দিয়ে কলা বোঝালে আমি সেটাই বুঝে বসে থাকতাম। ও যে কি মায়া করেছিল আমার উপর জানা নেই। অনেকবার ভেবেছিলাম তোকে সব খুলে বলি, কিন্তু তোর মন ভেঙে গেলে কি অবস্থা হবে সেটা আজ করতে পেরে আমি চুপ ছিলাম। একবার বিয়ে হয়ে গেলে তুই আপনা আপনি সব মেনে নিবি, এমনটাই মনে হয়েছিল আমার। কিন্তু তুই যে এত বড় স্টেপ নিবি তা বিন্দু মাত্রই ভাবনাই ছিল না। ফাগুন নিস্তেজ গলায় বলল, দিগন্ত জানি? কোন বিষয়ে? এই যে হাসপাতালে আমি। বলেছি। সব শুনে চুপ ছিল, কিছুই বলেনি। ফাগুন আচানক কান্নায় ফেটে পড়ে বলল, আমি কেমনি একটা জানোয়ারকে আমার এত দামি ভালোবাসা দিলাম আপা। কেন একবারও বুঝিনি আমি। আমি এতটাই বোকা, এতটাই পাগল ছিলাম। ইসরে। মিলি দ্রুত ফাগুনকে চেপে ধরল। তার নিজের চোখেও পানি। কতদিন বাদে দুই বোনের অনুভূতি এক হলো। এক বোন আরেক বোনের কষ্ট বুঝতে পারল। দুই বোন নীরবে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে গেল। সাক্ষী রইল হাসপাতালের সাদা দেওয়ালগুলো। দিগন্তের বাবা ফাগুন ও মিলির কাছে মাপ চাইতে এসেছে। দিগন্ত যখন মিলিকে বিয়ে করতে চেয়েছিল, তখন তিনি কোনো দিক বিবেচনা না করে বিয়ের প্রস্তাব দেননি। মিলির বাবাও রাজি হন। সমাজের চোখে দিগন্ত লাখে একটা টাইপ ছেলে। এমন ছেলেকে জামাই হিসাবে কেই বা না চাইবে। ফাগুনকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পরদিনই মিলি এই বিয়ে করবে না জানিয়ে দিয়েছে। তার নিজের অন্ধ চোখও যেন খুলে গেছে। এতদিনের মায়া কেটে গেছে। ফাগুন নিজেও দিগন্তের সাথে সমস্ত যোগাযোগ, দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে। দিগন্ত বারবার দুই বোনের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে, কিন্তু পারেনি। দিগন্তের বাবাকে ফাগুন বলল, দোষ তো আপনার না আঙ্কেল, আপনার সুপুত্রকে বলে দিবেন। আপনার মান সম্মানের কথা ভেবেই আমরা আইনি স্টেপ নিইনি কোনো। কিন্তু নেক্সট টাইম যদি কোনোদিনও আমাদের লাইফে ইন্টারফেয়ার করে, তবে স্টেপ নিতে আমরা দ্বিতীয়বার ভাববো না। মিলিরও একই কথা। দিগন্তের বাবা মনক্ষুণ্ণ হয়ে সেখান থেকে চলে গেলেন। বিকেলের দিকে ড্রয়িং রুম থেকে চিৎকে চেঁচামেচি বেশি আসতে লাগলো। ফাগুন মিলি দুজনেই রুম থেকে বেরিয়ে তাজ্জব বনে গেল। দিগন্ত এসেছে। দিগন্তকে ঢুকতে দেওয়া হচ্ছে না। নীলুফার চেঁচিয়ে যাচ্ছেন ওর সাথে। ফাগুনের বাবা বাসায় নেই। উনি থাকলে গার্ড ধাক্কা দিয়ে বের করে দিতেন বোধ হয়। মিলি এগিয়ে গেল। নীলুফারকে বলল, মা থামো, ওকে আসতে দাও। ওর যা বলার বলে দ্রুত কেটে পড়ুক, লোক হাসিয়ে লাভ নেই। নীলুফার রাগে গজগজ করে সরে দাঁড়ালেন। দিগন্ত ঢুকে ডিরেক্ট মিলির পায়ের উপর পড়ে গেল। আমাকে ক্ষমা করে দাও মিলি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক খারাপ জানি, কিন্তু তোমাকে সত্যিই ভালোবেসেছি। তুমি আমার সত্যিকারের প্রেম ছিলে মিলি। আমি আর কখনোই এমন কিছু করব না, প্রমিস। আমরা সবটা গুছিয়ে নিব। তুমি চাইলে আবার আমাদের বিয়েটা হবে। প্লিজ মিলি, তুমি রাজি হয়ে যাও। মিলির গলা শক্ত করে সরে দাঁড়ালো। পেছনে ফাগুন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। যাকে এতদিন ভালোবেসেছিল পাগলের মতন, সে আজ অন্য কাউকে ভালোবাসি বলেছে। বাহ! ফাগুন ভিতরের রুমে ঢুকে গেল। মিলি সেটা খেয়াল করে বলল, ক্ষমা করার আমি কেউ না। যদি ক্ষমা কেউ করে তবে সেটা ফাগুন। ওর সাথে যা করেছ সেটা ক্ষমার অযোগ্য। তবুও বলবো, ক্ষমা চাও ওর কাছে। ভাগ্য ভালো হলে ক্ষমা জুটতে পারে, কিন্তু আমাকে পাওয়ার আশা বলে যাও। আমি তোমার মতো ছেলেকে ডিজার্ভই করি না। ফাগুন বারান্দায় দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে তার চুল উঠছে। এই কয়েকদিনের ঝড়ে তার শরীর অনেকটাই যেন শুকিয়ে গেছে। চোখের নিচ ডেবে গেছে। তাকে দেখে মনে হচ্ছে ঝড়ে আহত পাখি। দিগন্ত পা টিপে টিপে বারান্দায় ঢুকে ডাকলো, ফাগুন। ফাগুন চট করে তাকালো। মুহূর্তে ছোট্ট চেহারাটায় গাঢ় অন্ধকার নেমে এলো। তার স্বরে বলল, এখানে কি? বের হন আপনি। আপনার সাহস তো কম না। প্লিজ ফাগুন, দেখো, মানুষ মাত্রই তো ভুল। আমিও ভুল করেছি।
আমি এখন অনুতপ্ত। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ভুল না জেনে করলে সেটাকে ভুল বলে, কেউ জেনে বুঝে করলে সেটা অপরাধ বলে। ভুলের ক্ষমা হয়, অপরাধের শাস্তি হয়। আপনারও শাস্তির প্রয়োজন। বের হন এখান থেকে এই মুহূর্তে, না হলে আমি কি করে বসবো জানি না। দিগন্ত সরল না, বেহায়ার মতো তবুও ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বলে মুখে ফেনা তুলল। একসময় টিকতে না পেরে ফাগুন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। দিগন্তের গালে নিজের 5 আঙ্গুলের ছাপ সজোরে বসিয়ে দিয়ে হিসিস করে বলল, বের হ তুই, নাহলে এক্ষুনি গলায় পাড়া দিয়ে দম বের করে ফেলবো। যে কষ্ট তুই আমাকে দিয়েছিস তার কোনো ক্ষমা হয় না। যদি বিন্দুমাত্র সম্মানবোধ থাকে তবে চলে যা। পুলিশ যদি ডাকি তখন কিন্তু আর যাওয়ার সুযোগ পাবি না। দিগন্ত স্তব্ধ। পুচকে একটা মেয়ে তাকে কিনা থাপ্পড় মেরেছে। দিগন্ত আর কিছুই বলল না, চলে গেল দুবদাব শব্দ করে। ফাগুন চোখে জল নিয়েও হাসে, বাতাসে ভরে নেয় ফুসফুসে। বিড়বিড় করে বলল, আমি নিজেকে ভালোবাসি। অবেলার প্রেম যদি আমার ভালো থাকাটুকু কেড়ে নেয় তবে চাই না এমন ভালোবাসা। এমন অবেলার প্রেম অবেলাতেই শেষ হোক। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অবেলায় প্রেম। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। প্রতিদিন এমন গল্প পেতে চ্যানেলটা